ready, 1, 2, 3. উপস্থিত লস অ্যাঞ্জেলেসের প্রবাসীবৃন্দ, আমাদের মাঝে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বাংলাদেশ থেকে দুজন অতিথি এসেছেন। আজকের আমাদের সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান এবং বিজ্ঞানী আতিক রহমান। আমরা তাদের কাছে কিছু লস অ্যাঞ্জেলেসের বাসীর পক্ষ থেকে কিছু প্রশ্ন করব এবং ওরা সে সম্পর্কে কিছু বলবেন। তো তার আগে সবচেয়ে প্রথমে জানতে চাইবো তাদের কাছে যে আপনারা লস অ্যাঞ্জেলেসে এসে কেমন বোধ করছেন? ভালো বোধ করছি। আমাদের অনুষ্ঠান অত্যন্ত ইমপ্রেসিভ। আমি মনে করি যে বাংলাদেশের নাগরিক যারা আমেরিকায়, বিশেষ করে এখানে লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়াতে আছে, তারা অসাধারণ একটি অনুষ্ঠানের আয়োজন করছে এবং দ্বিতীয় বছরই আমি আসতে পেরেছি এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনি? খুবই ভালো লাগছে। প্রথমত হচ্ছে যে এত বড় একটা প্রতিষ্ঠান, সবাই ব্যস্ত, সেখানে একটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ তৈরি করা এটা খুব কঠিন। যেহেতু আমি 20 বছর বিদেশ ছিলাম, আমি জানি যে শনি রবিবারে বন্ধ করতে। তৃতীয় কথা হচ্ছে যে আমি এই ক্যালিফোর্নিয়ায় এক সময় বার্কলে ইউনিভার্সিটির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আজ থেকে 15 বছর আগে। তখন আমি এসে কিন্তু বাঙালি খুঁজে পাইনি। প্রস্তুত করা মানে অর্গানাইজ বেঙ্গলি কমিউনিটি ওই অর্থে ছিল। আজকে যে এই যে পরিবর্তনটা, এটা বিশেষভাবে দর্শনীয়। আমার প্রথম কোয়েশ্চেন, ডক্টর আপনি কিছু প্রশ্ন এনেছেন ওনার সঙ্গে আমি প্রথম কথা উনি ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন যে মডার্ন ওয়ার্ল্ড আসলে এনভায়রনমেন্টাল প্রবলেমটা সৃষ্টি করেছে। কিন্তু আমি যেটা বুঝি, নেশার মধ্যে একটা কথা আছে, নেশা শুধুমাত্র so much people afford করতে পারে একটা দেশ, একটা ল্যান্ড। তার সাথে বেশি হলে নেশার মানে ডু সামথিং, either you kill yourself, half of the population, or নেশার মানে kill। 100,000 বছর আগে, 100,000 years ago, একবার বাংলায় পপুলেশন কমে 3,000 চলে আসছে। আমার মনে হয় সেই দিকে যাচ্ছে, বিশ্বের পপুলেশন বেশি হচ্ছে। আমি একটা কথা বলি, আমার বাড়ির সামনে বাঁশঝাড় ছিল, লোকজন বাড়তে থাকলো, বাঁশঝাড় কেটে কেটে তারা ঘর বাড়ি বানাতে শুরু করলো। তাহলে ঘটনাটা কি? আপনি গাড়ি থাকুক আর না থাকুক, বেশি লোকজন হলে তারা জীবনের তাগিদে এনভায়রনমেন্ট ধ্বংস করে। নিজেরা বলতেছেন যে এটা আমি আসছি। আপনি যেটা বলছেন একান্তই মানে ওয়েল আর গুড পজিশন, এটাকে ম্যালথুসিয়ান থিওরি বলে। ম্যালথস বলে যে যখন ক্রাইসিস আসবে, পপুলেশন যখন বেড়ে যাবে, তখন ক্রাইসিস আসবে, ক্রাইসিস পপুলেশনটাকে ম্যানেজ করে ফেলবে। সেই স্টেজটা ছিল প্রি অ্যান্টিবায়োটিক এবং প্রি ওয়েল ম্যানেজ সোসাইটি, কমিউনিকেশন ম্যানেজ সোসাইটি। তার মানে যখন সোসাইটি একজন একজনের সাথে ইন্টারাক্ট করতো না। আজকাল এত ইন্টারাক্টিভ সোসাইটি হয়ে গেছে যে এই মুহূর্তে আপনার এক জায়গায় একটা ঘটনা ঘটলো, মুহূর্তের মধ্যে আপনি সেখানে শুনতে পাচ্ছেন। ঢাকা, বাংলাদেশের ভেতরে প্রত্যেকটা গ্রামে এখন মোবাইল ফোন আছে, কথা বলতে হলে। অর্থাৎ এই যে কানেক্টেড ওয়ার্ল্ডে ওই সিস্টেমটা এতটা কাজ করে, 1 নম্বর। 2 নম্বর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে রেমিডিয়াল মেজার, সেগুলো অনেক দূরে এগিয়ে গেছে। তৃতীয় কথা হচ্ছে যে একটা মানুষ, এটা ঠিকই, একটা মুখ নিয়ে আসে, অর্থাৎ তার ডিমান্ড অফ সোসাইটি অ্যান্ড কালচার এবং সিস্টেমের উপরে থাকে, কিন্তু সে দুটো হাত নিয়ে আসে। অর্থাৎ যদি সিস্টেমটা ঠিক থাকে, তাহলে সে দুটো হাত দিয়ে সে অনেক আপনার কাউন্টারটা বলছি যে আজকের পৃথিবী, there is more food in the planet today than the planet needs. আপনি এটা বলতে জানেন যে ফুডটা এনার্জি দিকে যাচ্ছে। আমেরিকার সারপ্লাস ফুড নাই, এনার্জি যাচ্ছে। ইন্ডিয়ার সারপ্লাস ফুড নাই, ইন্ডিয়ার লোক খায় বেশি। হঠাৎ ইন্ডিয়া বেশি ইকোনমি ভালো হয়ে গেছে, আর 1 মিল খেতেও একটা ব্যাপক পপুলেশন। আমার কাছে স্ট্যাটিস্টিক আছে, কিছু লোক 2 মিল খাওয়া শুরু করছে, ওদের ফুড ক্রাইসিস শুরু হচ্ছে। ফুড ক্রাইসিস শুরু হওয়ার কারণেই তারা বাংলাদেশকে ভোট দিতে পারছে না, দাম বাড়াচ্ছে, হোয়াটএভার। এই একটা সমস্যা থেকে যায়। দ্বিতীয় কথা, আপনি একটা আনরিয়ালিস্টিক থিওরি দিয়েছেন যে কিছু লোক আপনাকে মডার্ন ওয়ার্ল্ডের দিকে মুভ করবেন, দেখো হো গনে টু দ্যাট, কারণ অ্যাকসেপ্ট না করে আমি জুড়বে না, একটা করবেন, অ্যাকসেপ্ট করবেন। প্রশ্ন আমি করে দেখি, উত্তর দেন। সেটা হলো কি, একটা দেশের গভর্নমেন্ট সে দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা যদি কিং সৌদ হয়, হোয়াটএভার। যেহেতু আমাদের দেশের পপুলেশন এনার্কি, সিস্টেম বোঝে না, সিস্টেম মানে না, তাহলে ওই রকম নেতাই তো হবে। যেহেতু ডক্টর কামাল হোসেন ভোট পায় না, ভোট পায় একটা নসুল ব্যাপারী, কারণ দে নো দি কমিউনিকেশনটা নসুল ব্যাপারীর সাথেই বেটার হয়। জনগণ কমফোর্টেবল বোধ করে নসুল ব্যাপারীর সাথে, ডক্টর আতিকের সাথে কমফোর্টেবল বোধ করবে না। কাজে ওই দেশে ওই রকমই লিডার হবে, ওই রকমই কেউ আছে হবে। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক থিওরি অফ সিভিলাইজেশন। ইট ডাজন্ট ওয়ার্ক। কিছুটা কাজ করে, তারপরে আপনার চেন পরিবর্তন হয়। আমরা পরিবর্তন হয়নি, এটা ঠিক না।
আজকে আমাদের আরবানাইজেশন, ঢাকা একটা শহর হয়েছে। আগে যখন ঢাকা শহর ছিল, আপনি শেরশাহ সূরির সময় ঢাকা শহর ছিল লালবাগের, ওখানে কয়েকটা বাড়ি, কয়েকটা চিকন রাস্তা, আপনি তখনকার বংশাল দেখেন আর সাগরিপট্টি দেখেন, ওই চিপে রাস্তা যখন সোজা হয়ে কেউ যেতে পারতো না, সাইড হয়ে যেতে হয় গলির ভেতর দিয়ে, দুই ঘরের ভেতর দিয়ে, সেই সময় পেরিয়ে গেছে। ক্যাপাসিটি, ইউ আর রাইট, there is this একটা কনসেপ্ট আছে ক্যারিং ক্যাপাসিটি, একটা সিস্টেম নেচার কতখানি ক্যারি করতে পারবে, কিন্তু এই ক্যারিং ক্যাপাসিটির ইলাস্টিসিটি আছে, এটা বাড়ানো সম্ভব, ইনফাইনাইট, অ্যাবসলিউটলি ইনফাইনাইট না। এবং সেটাই আজকে যে কথাটা আমি আজকে বলছিলাম, যে আজকে আমাদের পপুলেশন গ্রোথ রেট কমে এসছে, পপুলেশন বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রোথ রেট ড্রামেটিক্যালি কমে গেছে, যেটা মানুষের ইতিহাসে, আমাদের সিভিলাইজেশনের ইতিহাসে এমন কোনো এক্সাম্পল নেই যেখানে এত লো নিউট্রিশন লেভেলে এত র্যাপিড গ্রোথ ইন পপুলেশন ম্যানেজমেন্ট হয়েছে, পপুলেশন ডিক্রিজ কোথাও হয়নি। সাউথে হয়েছে, আপনার দক্ষিণ ইন্ডিয়ায় পপুলেশন কম, শ্রীলঙ্কার পপুলেশন কম, ইটালিতে তো জিরো তো হয়ে গেছে, সুইডেনে জিরো গ্রোথ হয়ে গেছে, এগুলো সিভিলাইজেশনের সঙ্গে গ্রোথের সঙ্গে হবে, কিন্তু আমাদের মতো দেশে হওয়ার কারণ নেই, যেখানে সাহেলে এখন 4 গুণ, আমাদের চেয়ে 4 গুণ বেশি সিমিলার নিউট্রিশন লেভেল সেখানে হয়েছে। তার কারণ হচ্ছে যেটা বলা হচ্ছিল, যে এর একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সাধারণ মানুষ, সাধারণ মহিলা, অশিক্ষিত মহিলা কিন্তু বুঝে যাচ্ছে যে হচ্ছে বেশি পপুলেশন তারা গ্রহণ করতে পারছে, অর্থাৎ হচ্ছে। বাট ইউ আর রাইট, নেচার অ্যান্ড রিসোর্সেস হ্যাভ লিমিটস, এই লিমিটের মধ্যে আমার থাকতে লিমিট আমি পেরিয়ে গেলে, এখন চিন্তা বলা হয় যে প্রত্যেকটা চাইনিজ যদি আজকে টয়লেট টিস্যু ব্যবহার করে যতটা একটা অ্যাভারেজ আমেরিকান করে, তাহলে চীনে কোনো কাজ করবে না। বলা হচ্ছে যে প্রত্যেকটা চাইনিজ যদি যতটা গাড়ি আমেরিকানরা ব্যবহার করে, তাহলে পৃথিবীতে পেট্রোল পাম্প চান এই $100 $1000 চলে যাবে। তো দেয়ার আর লিমিটস, ইটস নট দ্যাট দেয়ার আরন্ট লিমিটস। এই লিমিটেড প্রশ্নে আমি একটা নাইমুল ইসলাম খানকে আমি প্রশ্ন করতে চাই, যে প্রবাসে যারা আমরা বসবাস করি, আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি, যে রাজনীতি সরাসরি এখানে করা উচিত আমাদের? এখন বাংলাদেশের রাজনীতি আপনারা এখানে করবেন কেন? এখন এই জবাবটা কিন্তু ওইখান থেকে আসতে হবে। কখনো কখনো কোনো কোনো কারণে এমন মনে হয় যে রাজনীতির সচেতনতা, কারণ বাংলাদেশের নারীর সম্পর্ক তো মানুষের থাকে, সুতরাং রাজনীতি থেকে তো বিচ্ছিন্ন না। বাংলাদেশের ভালো মন্দ রাজনীতি না, প্রথমে রাজনীতিটাই বলি, তারপরে দলের নারীর সম্পর্ক থাকলে বাঙালি সেখানে কাজ করবে। আমেরিকানরাও কিন্তু বাংলাদেশে ভোট দেয়, যারা চাকরির সূত্রে যায়, ব্যবসার সূত্রে যায়, সেখানেও কিন্তু ভোটিং আছে, তারা ওখানে নানান রকম পলিটিক্যাল বিষয়ে ডিসকোর্সেও তারা পার্টিসিপেট করে টু সাম এক্সটেন্ট, কিন্তু আমাদের মতো হয়তো দলের সভা করে না, বৈঠক করে না। কিন্তু এটা বাঙালির একটা কিন্তু অন্যরকম ডাইনামিজমেরও এক্সপ্রেশন। আমার মনে হয় যে এই যে উৎসাহটা, এই উৎসাহটা যদি আমাদেরকে অন্য কোনো কিছু করতে অ্যালাউ করা হতো, তাহলে কিন্তু এই একই মানুষ ওই পলিটিক্স না করে অন্য কিছু করতে, মনে করেন যে স্ফিয়ার, এটা কিন্তু আমেরিকায় করছে তা না। আমাদের বাংলাদেশের একটা গ্রামে একটা স্কুলের ম্যানেজিং কমিটির জন্য যে দুর্ধর্ষ প্রতিদ্বন্দ্বিতা হয়, এটাও কিন্তু দেখার বিষয় আছে। বাঙালিরা এটা করে কেন? আমার মনে হয় বাঙালিদের এই লিডারশিপ, এই এনথুসিয়াজম কাজে লাগার জন্য এনাফ স্পেস আমরা তৈরি করে দেই নাই বলে তারা ওই একটা স্কুলে কম্পিটিশন বেশি, মানে তারা যেন তেন জায়গাতে গিয়ে এই এনার্জি গুলি হয়তো অপচয় করে, কিন্তু এনার্জি গুলির একটা এক্সপ্রেশন আমরা থামায় রাখতে পারছি না। আমার কথা হচ্ছে, এটা একটা ডিমান্ড তৈরি হয়ে আছে, যে কিন্তু সাপ্লাই এন্ডটা আমাদের খুব দুর্বল, যার জন্য আমরা যখন বলি যে আমাদের লোকাল গভর্নমেন্টের স্ট্রেংথেনিং কেন দরকার, কেন আমাদের লোকাল গভর্নমেন্ট দরকার, আমি কিন্তু মনে করি ওই লেজিটিমেট জায়গাগুলি, লিডারশিপের এক্সপ্রেশনের আমাদের দরকার। আমেরিকাতে কি হয়? আমেরিকাতে অনেক ভবিষ্যৎ নেতারা তৈরি হয় স্কুলের গভর্নিং কমিটি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি থেকে। তা আমাদের দেশেও সেরকম করে কিন্তু হচ্ছে না। ডিস্ট্রিক্ট লেভেলে যদি স্কুল ম্যানেজিং এর কমিটি থাকে,